তো আমাদের হচ্ছে পরিসংখ্যান, আমরা বলছি কি পরিসংখ্যান। দাঁড়াও এক মিনিট। এটা হলো পরিসংখ্যান। স্যার ক্যামেরা উপরে। দাঁড়াও এক মিনিট, ক্যামেরা তো উপরে দিবই, লিখতে হবে না আগে। দেখো খেয়াল করো, তো পরিসংখ্যানে হ্যাঁ জিম, তোমরা যারা আছো একটু খেয়াল করার চেষ্টা করো, বিকজ অফ তোমার হচ্ছে এখানে একটু বোঝার বিষয় আছে। তো আমরা একটা অঙ্ক তোমাদেরকে দিয়েছিলাম হোমওয়ার্ক, সেই অঙ্কটা আমরা একটু করার চেষ্টা করি। এটা দেওয়া ছিল অঙ্কটার ভিতরে, যে জিনিসটা দেওয়া ছিল আমরা একটু বলি যে এখানে দেওয়া ছিল সঞ্চয়। এখানে দেওয়া ছিল সঞ্চয়, সঞ্চয়ের পরিমাণ দেওয়া ছিল 60 জন শিক্ষার্থীর সঞ্চয়, দৈনিক সঞ্চয়। সঞ্চয় দেওয়া ছিল টাকা, আর এটা দেওয়া ছিল তোমার হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা দেওয়া। এখানে কি দেওয়া ছিল? শিক্ষার্থী। সঞ্চয়ের পরিমাণ দেওয়া ছিল তোমার হচ্ছে 51 থেকে 60 টাকা, 20 জন। 51 থেকে 60 টাকা যেটা ছিল, 51 থেকে 60 টাকা এটা ছিল তোমার হচ্ছে 20 জন, এরকম দেওয়া ছিল। নেক্সট স্টেপে দেওয়া ছিল 61 থেকে 70 জন, 61 থেকে 70 জন, 61 সরি এটা হলো 61 টাকা থেকে 70 টাকা তোমার জমা ছিল হচ্ছে কতজন? 16 জন। এটা ছিল 16 জন। তারপর নেক্সট স্টেপে ছিল 71 থেকে 80 টাকা, এখানে দেওয়া ছিল 71 থেকে 80 টাকা। তোমার হচ্ছে জমিয়েছিল কতজন? 14 জন। এখানে জমিয়েছিল 14। তারপর আরেকটা দেওয়া ছিল 81 থেকে 90 টাকা, এখানে হচ্ছে 81 থেকে 90 টাকা তোমার জমিয়েছিল কতজন? জমিয়েছিল তোমার হচ্ছে 6 জন। আর আরেকটা হচ্ছে এখানে বোঝা যাচ্ছে না, আমরা কি বুঝতে পারছি? 91 থেকে 100 টাকা, এখানে হচ্ছে 91 থেকে 100 টাকা, সরি এখানে বোঝা যায় না। আর এখানে জমিয়েছিল তোমার কতজন? জমিয়েছিল তোমার হচ্ছে 4 জন। এটা দেওয়া ছিল ম্যাথের মধ্যে, এই জিনিসটা দেওয়া ছিল। খেয়াল করো, আমাদের ম্যাথটা করা ছিল এরকম। তো এই ম্যাথটাকে আমরা কি করব? এই ম্যাথটাকে আমরা বলছি প্রচুরক নির্ণয় করতে বলছি। এখানে আমাদের কি নির্ণয় করতে বলছে? প্রচুরক। তো প্রচুরকের আমাদের যেহেতু এটা একটা তোমার হচ্ছে এই ডাটাটা আমরা প্রচুরক তো অন্যভাবে নির্ণয় করছি, যে 30 জনের যদি আলাদা আলাদা ভাবে দেওয়া থাকতো, সেটা আমরা হলো ছোট থেকে বড় আকারে সাজিয়ে নিয়ে তারপর প্রচুরক নির্ণয় করতাম, যেটা বেশি পরিমাণে আছে সেটা নির্ণয় করতাম। তো এটা যেহেতু ডাটা হিসাবে দেওয়া আছে, ডাটার ক্ষেত্রে আমাদের কি করতে হবে? ডাটার ক্ষেত্রে আমাদের প্রচুর নির্ণয়ের সূত্র যেটা, এটা হলো প্রচুর নির্ণয়ের সূত্র হচ্ছে, সূত্রটা হলো এরকম। সূত্র এল প্রচুর ইকুয়াল টু এল প্লাস f1, সরি এটা f1 আর হচ্ছে এখানে হচ্ছে f1 প্লাস f2 এরকম দেওয়া আছে। এরকম কি মধ্যক নির্ণয় সূত্র না? ইনটু h, ইনটু হচ্ছে h, এটা হলো মধ্যক নির্ণয়ের সূত্র। মধ্যক নির্ণয় সূত্র এরকম আরেকটা আছে, এরকম না, ওটা আলাদা আছে, ওটা আমি তোমাদেরকে বলতেছি। মধ্যক নির্ণয় সূত্র এটা হলো মধ্যক নির্ণয় সূত্র। এখানে h বলতে এটা বোঝায় ক্লাস ইন্টারভেল। এখানে কি কি কোনটা জিনিসটা আমাদের h বলতে আমরা কি বুঝি? শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান কত আছে? কত? 51 থেকে 60 কত হয়? এখানে কি কি দেওয়া আছে তাহলে বলো? এখানে কি এল এর মান কত? এল হচ্ছে শ্রেণীর সবচেয়ে সর্বনিম্ন মান কত? 51। এখানে এল এর মান হবে এখানে 51। আচ্ছা, এখানে f1 এর মান কত? ওই শ্রেণীর ওই যে এর যে মানে নিম্ন সীমা, যেটা নিম্ন সীমা সবচেয়ে নিম্ন কতজন আছে? f1 20। এখানে কতজন আছে? শিক্ষার্থী কতজন আছে? হ্যাঁ 20। তাহলে f1 এর মান হচ্ছে ওই শ্রেণীতে তার ঘটন সংখ্যা কত, মানে এই শ্রেণীতে তার ঘটন সংখ্যা কত? 20। আর f2 বলতে আমরা হচ্ছে মানে f2 বলতে আমরা বুঝি যে এইখান থেকে এই শ্রেণী থেকে এই শ্রেণীর ব্যবধান কত, এই থেকে এই শ্রেণীর ব্যবধান কত, এইখান থেকে এর ব্যবধান কত?
4 ব্যবধান হচ্ছে তোমার হচ্ছে এখানে 4 একটু বলতে আমরা বলবো এখানে ব্যবধান 20 মাইনাস 16 ইকুয়াল টু হচ্ছে 4 তাহলে আমরা এইটা করতে পারবো না এর কত এইচ কত এইচ এর মান কত এইচ এর মান হচ্ছে কত এইচ বলতে 10 নাকি 51 52 53 54 55 56 57 58 60 কত এটা থেকে এটা কত হয় 10 হয় না তাহলে এখানে আমরা দেব 10 10 দিলে এর মানগুলো বসা দিলে আমাদের প্রচুর বের হয়ে যায় না হয় হ্যাঁ জিম হয় হ্যালো জিম জি স্যার হয়। তাহলে তাহলে তোমরা পারি না বলে হ্যাঁ এর মান 51 দিবা F1 F2 এই সেগুলো কোনো নামগুলো একটু লিখে একদম উপরে, হ্যাঁ একদম উপরে লিখে। আচ্ছা তো এখানে এখানে আসলে তোমার হচ্ছে আহ, যদি আমরা বলি এটা বলে শ্রেণী নিম্ন সীমা এটাকে বলি নিম্ন সীমা স্যার যদি সাজায় লিখি তাহলে কি পাশে কি এটা লিখবো সূত্রটা হ্যাঁ হ্যাঁ শ্রেণীর নিম্ন সীমা এটা লিখবা তারপরে কিছু না লিখতে কেমনে লিখবো শ্রেণীর নিম্ন সীমা লিখবা আর এটা কি লিখবা হুম, ওই শ্রেণীর মোট ঘটন সংখ্যা ওই শ্রেণী আহ, আহ, মোট হলো গণসংখ্যা মোট গণসংখ্যা এই যে এই শ্রেণীর গণসংখ্যা ঠিক আছে হ্যাঁ তারপর হচ্ছে আহ, 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 ওই শ্রেণী এবং হচ্ছে ওই শ্রেণী এবং হচ্ছে পরবর্তী শ্রেণীর গণসংখ্যার পার্থক্য ওই শ্রেণী এবং পরবর্তী শ্রেণীর তোমার হচ্ছে মোট গণসংখ্যার পার্থক্য মোট গণসংখ্যার পার্থক্য এই যে এটা F2 যেটা আছে বোঝা যায় তো পার্থক্য কত এটা দেখে এটা পার্থক্য 20 না 4 পার্থক্য সেটা আর এই হলো শ্রেণী ব্যবধান এই হলো এখানে আমরা লিখবো শ্রেণী ব্যবধান এবার বুঝছো তো ক্লিয়ার আছো সবকিছু আচ্ছা তাহলে এটাকে লিখে নিতে হবে না রেকর্ড হইতেছে হ্যাঁ রেকর্ড হইতেছে রেকর্ড হইতেছে তো তারপরে তো লিখে নিতে হবে এটা লিখে নাও নাহলে হবে না। হ্যাঁ স্যার আমি সাজায় নেওয়ার জন্য লিখতে লেখো না এটা লিখতে হবে রেকর্ড রেকর্ড তো না রেকর্ড তাহলে এটা আমরা এটা আমরা মানে আমরা ইয়া করতে পারি মান বসা দিলে যা হবে সেটাই आंसर পারবা না শুরু থেকে নতুন করে সাজায় লিখতে হ্যাঁ সাজায় লিখে তারপরে কোনটা সাজা লিখবো বুঝছি বাট সাজায় লেখা যায় ক নাম্বারটা কিভাবে লিখবো সাজায় এখন ক নাম্বার তো সাজায় দিছি এইটা তো সাজানো আছে পরীক্ষার খাতে কিভাবে লিখবো পরীক্ষা এইভাবে লিখবা প্রথমে এইভাবে লিখবা প্রথমে এইটা লিখবা লেখার পরে তারপর শুরু করবা লিখবো এটা সাইডে রাখতে হ্যাঁ পাশে লিখবা তারপরে কি করবো তুমি আগে যেভাবে আছে এইভাবেই লিখবা হ্যাঁ এইভাবেই লিখবা কোনো সূত্র লিখবো প্রথমে সূত্র লিখবা তারপরে এইভাবে সূত্রের নিচে বাংলা ওই যে ইয়াটা সহ লিখবো হ্যাঁ বাংলায় এটা সহজ লিখবা লিখে তারপরে এখন লিখবা তারপর আবার আমরা লিখবা যে এরকম লিখবা অতএব লিখবা এর মান বসাই দিবে তারপর আমরা জানি এটা লিখতে পারবো লিখবা তাহলে স্যার প্রথমে সূত্র লেখা দরকার কি নিচে আবার লিখবো তোমাদের মনে থাকবে না সেই কারণে লিখতেই হবে বাংলাটা না যদি এটা যদি লিখতে চাও তখন তো এটা মনে থাকবে না তখন কি করবা এটা তো কোনটা কি এটা তো মনে থাকার সময় এটা থাকলে তো দেখে দেখে আমরা লিখতে পারবো হ্যাঁ স্যার এটা একটা রাফ পেজে লিখে হ্যাঁ তারপরে লিখবা তারপর আমরা জানি লিখবা প্রচুরক সমান সমান আমরা লিখবা যে প্রচুরক সমান সমান হচ্ছে এটা a প্লাস হচ্ছে f1 ডিভাইডেড বাই f1 প্লাস f2 নিচে আবার সূত্রটা লিখবো এটা প্রথমে কেন লিখবো তাই প্রথমে যেটুকু লিখবো সূত্র সেটুকু রাফ পেজে লিখবো ওইটুকু লিখে তারপর লিখবো
হ্যাঁ ঠিক আছে, বিদ্যুৎ মাথায় অনেক বুদ্ধি আছে দেখি। তো তুমি এটা লিখবে, এখন মান বসা দিলে যা হবে তাই, পারবা না? করতে হবে আর? হ্যাঁ ঠিক আছে, পারবা জিম, পারবা? তো পারলা না কেন এটা? এখন এখানে তোমার গড় নির্ণয় করলে কি হবে বলো? স্যার গড় করো মধ্যকটা, হ্যাঁ মধ্যক করে দিন, গড় করো। গড় পারবা, মধ্যকটা নির্ণয় করলে কি হবে? মধ্যক সূত্র করাইনি, এর মধ্যক কি হবে বলো? মধ্যকটা তাহলে আমাদেরকে করতে হবে যে এইভাবে এইভাবে লিখে নিতে হবে। আমাদেরকে আগে প্রথমে আমাদেরকে এটাকে আগে মানে শ্রেণী ভিত্তিক করে নিতে হবে এটাকে। না এক সূত্র না, স্যার দুইটা নিয়ম খোলা থাকে। হ্যাঁ এটা হলো শ্রেণী ভিত্তিক। যেটা সারণী থেকে সেটা হচ্ছে এরকমটা থেকে, আর যেটা এটা তো আলাদা জিনিস, এটা কিন্তু এটা আলাদা এটা না। নরমাল সূত্র সেটা। এইটা যদি হয়, এরকম যদি হয়, তাহলে তোমার সূত্র প্রয়োগ করে মধ্যক নির্ণয় করতে হবে। বুঝতে পারছো কি বলছি কি? এটা যদি হয় সূত্র প্রয়োগ করে মধ্যক নির্ণয় করতে হবে। আর এই যে নর্মাল যেটা এরকম ওই যে 20 22 84 28 এগুলো লেখা থাকে সেগুলা কিন্তু সাজায় নিতে হবে, সেগুলো তো বইয়ের নিয়ম। এটা বইয়ের নিয়মে করতে হবে। অনেক সময় তো আবার একটা থেকে সারণী থেকে মধ্যক নির্ণয় করতে হবে। তখন যদি এটাই দেওয়া থাকে তখন কিভাবে লিখবো, মানে এই সূত্র কিভাবে লিখবো? বুঝিনি? নরমালি তো দেওয়া থাকে যে সারণী থেকে মধ্যক নির্ণয় করো, যদি এইভাবে যদি দেওয়া থাকে যে সঞ্চয়টা কিভাবে যদি দেওয়া থাকে তখন কি সূত্রের মধ্যক নির্ণয় সারণী কি সেটা জানিস? এটা কি? এটা থাকলেই না সারণী বলবে, এটা না থাকলে সারণী নেই বলবে। হ্যাঁ এটা তো বক্স আকারে যদি থাকে তাহলে ও যেটা বলছে সেটা ঠিক বলছে। বক্স আকারে থাকলে তোমাকে সূত্র প্রয়োগ করেই করতে হবে। আবার অনেক সময় কথাটা ভালোভাবে খেয়াল করার আপনি চেষ্টা করো। দুইটা দিক কিন্তু বক্স আকারে দিচ্ছেন। আমি যেটা বলছি তোমার কথাটা একটু শুনে রাখার চেষ্টা করো। এখানে দেওয়া আছে 20 25 30 35 এরকম 40 এরকম দেওয়া আছে, 48 এবং 36 এরকম যদি মনে করো এরকম দেওয়া আছে, 37 30 এরকম যদি দেওয়া আছে। এক্ষেত্রে মধ্যক নির্ণয় করার সূত্রটা কি? এক্ষেত্রে মধ্যকটা দুইটা নিয়মেই করা যায়। এভাবেও যদি থাকে তাহলে আমরা এটা করলে দুইটা নিয়মেই কিন্তু মধ্যকটা নির্ণয় আমরা করতে পারি। এখান থেকে আমরা জাস্ট মধ্যক কিন্তু দুইটাতেই এটাকে সারণী তৈরি করে মধ্যক নির্ণয় করতে পারি, তাও রেজাল্ট একই আসবে, তাও কিন্তু রেজাল্ট একই আসবে। আর আমরা যদি মধ্যকটা নির্ণয় করি এইভাবে মধ্যকটা নির্ণয় করি যে এটাকে সবগুলোতে আমরা কি করবো, হ্যাঁ ছোট থেকে বড় সাজাবো। মধ্যক নির্ণয় করতে গেলে ছোট থেকে প্রচুর নির্ণয় করতে গেলে ছোট থেকে বড় সাজাবো, প্রচুর নির্ণয় করতে গেলে বড় থেকে মধ্যকেও মধ্যকেও করতে হয়। হ্যাঁ ঠিক আছে, তো আমরা যখন এরকম মধ্যকেও আমরা করতে পারি, মধ্যকেও আমরা প্রচুর নির্ণয় করতে পারি। মধ্যকে নরমালি হচ্ছে আমাদের সূত্র প্রয়োগ করে করাটাই হলো সবচেয়ে বুদ্ধিমানের কাজ, এবং হচ্ছে মধ্যক নির্ণয় করতে গেলে সূত্র প্রয়োগ করে করাটা হলো তোমার হলো সবচেয়ে ভালো। কেউ যদি সূত্র প্রয়োগ করে না করতে চায় তাহলে তাতে তার কোনো সমস্যা নাই, তো তাতে ঝামেলাটা বাড়ে, তাতে ঝামেলাটা বেড়ে যায়। যে কোনো একটা পদ্ধতিতে করবে, ওরা বলে দেয়, ওরা কিন্তু বলে দেয় পরীক্ষার সময় কিন্তু বলে দেয় যে সূত্র প্রয়োগ করে না এমনি নর্মাল পদ্ধতি নেবে, অনেক সময় বলে অনেক সময় বলে না। হ্যাঁ তো দুইটাই শিখতে হবে, তো যদি ওরা বলে দেয় নাহলে বলে দেয় না তাহলে আমরা কিভাবে বুঝবো? তা আমরা সূত্র প্রয়োগ করে এটা একটু করার চেষ্টা করি যে মধ্যক নির্ণয়টা সূত্র প্রয়োগ করে আমরা কিভাবে বুঝবো। যদি সারণী থাকে তাহলে তো আর তোমার হলো সূত্র ছাড়া উপায় নেই। যদি সারণী থাকে তাহলে সূত্র ছাড়া কোনো উপায় নেই, সারণী না থাকলে তোমার হচ্ছে নাও করতে পারবে। সারণী যদি না থাকে তাহলে নাও করতে পারবে। তাহলে এটাকে আমাদের কি করতে হবে? এটা আমাদের করতে হবে শ্রেণী ব্যবধান লিখতে হবে, তাই না? শ্রেণী ব্যবধান আমাদের এটা পাল্টায় ফেলতে হবে, আমাদের ডিজাইনটা পাল্টায় ফেলতে হবে। কি করতে হবে? ডিজাইনটা পাল্টায় ফেলতে হবে। ডিজাইন পাল্টাইলে আমাদের শ্রেণী ব্যবধান, শ্রেণীর ব্যবধান কত দেওয়া আছে? 51 থেকে 60 আমরা লিখি 51 থেকে 60। তারপর কত দেওয়া আছে? 61 থেকে 70।
তারপর হচ্ছে 71 থেকে তোমার হলো 80, তারপর কত দেওয়া আছে 81 থেকে 90, 81 থেকে 90, তারপর দেওয়া আছে 91 থেকে 100, এরকম দেওয়া আছে 91 থেকে 100 রাখা হচ্ছে কেন? যা আমি জাস্ট নিয়মটা বলতেছি। তো এখানে কি হবে, শ্রেণী ব্যবধান যদি তোমার এটা হয়, শ্রেণী ব্যবধান যদি তোমার এটা হয়, তাহলে আমাদের শ্রেণীর কি মধ্যবিন্দু নির্ণয় করতে হয় না? আর এখানে কি গণসংখ্যা, শিক্ষার্থী মানে কি গণসংখ্যা না? শিক্ষার্থী মানে কি গণসংখ্যা। তার মানে এখানে গণসংখ্যা করে দেওয়া আছে, গণসংখ্যা আমাদের দেওয়া আছে এখানে 20। মধ্যবিন্দু যে কোনো জায়গায় করলেই হবে, 16, 6 আর 4। তোমার যে কোনো জায়গায় করলেই হবে, এটা নট নেসেসারি যে এখানে করতে হবে। তাহলে এখানে শ্রেণীর মধ্যবিন্দু বের করতে হবে। কি বের করতে হবে? শ্রেণীর মধ্যবিন্দু বের করতে হবে। শ্রেণীর মধ্যবিন্দু কত? শ্রেণীর মধ্যবিন্দু কি দিয়ে প্রকাশ করি? fi। শ্রেণীর মধ্যবিন্দুকে xi দিয়ে প্রকাশ করি। কি দিয়ে প্রকাশ করি? xi। গণসংখ্যা কি দিয়ে প্রকাশ করি? fi নাকি fi দেব, এটা মনে থাকতে হবে কিন্তু fi দিয়ে প্রকাশ করি। তাহলে এখন শ্রেণীর মধ্যবিন্দু কত? এটা আর এটা যোগ দিয়ে 2 দিয়ে ভাগ দাও, ভাগ দাও। 51 আর 60, 51 আর 60 দিয়ে 2 যোগ দিয়ে 2 দিয়ে ভাগ দাও। হ্যাঁ, তাহলে আমাদের এখানে যেটা থাকে এটা থাকে 55.5, আমরা 55.5 লিখি। তাহলে এটা কত হবে? 65.5 হবে। একটা করলেই তো আর করা লাগে, তাই না? তাহলে আমাদের এখানে কত? 75.5 হবে। আবার এটা কত হচ্ছে? 85.5 হবে। 85.5 হবে এবং 95.5 হবে। এটা হলো শ্রেণীর মধ্যবিন্দু। শ্রেণীর মধ্যবিন্দু হলে আমাদের কি বের করতে হয়? আমাদের বের করতে হয় আমরা কি বের করতেছি? মধ্যক বের করতেছি। গড় বের করতেছি না মধ্যক বের করতেছি? মধ্যক বের করতেছি। তাহলে আমরা মধ্যক তো গড় তো পারি আমরা, এজন্য আমরা করি না। মধ্যক বের করি। মধ্যক বের করতে গেলে কি করতে হবে? মধ্যকটা বের করতে গেলে তোমার হলো ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হবে। এটা মাথায় রাখতে হবে। মধ্যক বের করতে গেলে কি করতে হবে? ক্রমযোজিত গণসংখ্যা বের করতে হবে। তাহলে এখানে আমরা ক্রমযোজিত গণসংখ্যা বের করব। ক্রমযোজিত গণসংখ্যা এটা বের করব। ক্রমযোজিত গণসংখ্যা, তাহলে এখানে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা এখানে লাগবে। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা হবে ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা কি দিয়ে লিখি? এটা জানতে হবে। এফসি দিয়ে লিখি। ক্রমযোজিত গণসংখ্যা কি দিয়ে লিখি? এফসি দিয়ে লিখি। এফসি যদি আমরা দেই তাহলে আমরা কি পাবো এখানে? খেয়াল করো, এখানে আমরা কি পাবো? তাহলে 20, 20 প্রথমেই লিখতে হবে। 20 আর 16 যোগ করলে কত হয়? 36, তাই না? পড়াটা কি হয়ে যাবে? 36 হয়ে যাবে। 36 এর সঙ্গে আবার 14 যোগ করলে কত হবে? 50। 36 আর 14 কত? 50 না? তাহলে এখানে লিখতে হবে 50। আর হলো 50 এর সঙ্গে আবার 6 যোগ করতে হবে, কত হবে? 56। তাহলে এখানে হবে 56। তারপর হলো 56 এর সঙ্গে আবার 4 যোগ করলে কত হবে? 60। তাই খেয়াল করে দেখো, ক্রমযোজিত গণসংখ্যা 60। তার মানে এখানে কিন্তু খেয়াল করে দেখবা এখানে শিক্ষার্থীর সংখ্যা কিন্তু 60 জন ছিল। অঙ্কটার মধ্যে শিক্ষার্থীর সংখ্যাও 60 জন ছিল, 60 হয়ে গেছে। ক্রমযোজিত বুঝো তো? এটা কি বোঝা শেষ না বুঝতে সমস্যা আছে? আমরা এই প্রথমটাই লিখলাম, দ্বিতীয়টা তারপর হচ্ছে এইটার সঙ্গে আমরা এই যে এইটা যোগ দিলাম, যোগ দিয়ে এইটা বসাবো। তারপরে 36 ছিল, পরের লাইনটা যাবো। পরের লাইনে কি আছে? 14 আছে, 14 যোগ। ঠিক আছে, পরের লাইনে কি আছে? 50 আছে, 50 এর সঙ্গে পরের যেটা আছে 6 যোগ দিব। তারপরে 56 হইছে, এটা 56 হলো, 56 এর সঙ্গে আবার পরের লাইনে যোগ দিব 4, তাহলে হলো 60। তাহলে এটা মিলাই দেখবো যে এখানে আমাদের 60 তোমার হচ্ছে কি মোট শিক্ষার্থীর সংখ্যা 60 জন আছে। মোট শিক্ষার্থীর সংখ্যা 60 জন আছে কি? বুঝতে? এটা গেল। তো আমরা যদি এটা এখন খেয়াল করি,
তাহলে আমাদের এখন সূত্রটা প্রচুরক নির্ণয় করার সূত্রটা কি? প্রচুরক নির্ণয়ের সূত্রটা তো আমাদের জানা থাকতে হবে, তাহলে অঙ্ক করবো কিভাবে? ঠিক আছে না? তাহলে প্রচুরক নির্ণয়ের সূত্রটা কি? আমরা বলবো যে প্রচুরক নির্ণয়ের সূত্র, প্রচুরক নির্ণয় কিভাবে করতে হবে? প্রচুরক নির্ণয় করতে গেলে দুইটা প্রচুরক, সরি আমি বলছি মধ্যক নির্ণয়, এখানেও প্রচুরক নির্ণয় করতে পারবো। এর প্রচুরক নির্ণয় করা সম্ভব না, এই যে এখানে তো প্রচুরক নির্ণয় করি, তাই না? এখানে আর কোনো কিছু লাগে না, প্রচুরক নির্ণয় করতেই পারবে। তো মধ্যক নির্ণয় কিভাবে করবে? সরি মধ্যক, এর মধ্যক নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে? প্রথমে কি নিয়ম কি? দুইটা স্টেপ আছে। এক নাম্বার হচ্ছে এটা ধাক্কা আছে দুটো। একটা হচ্ছে তোমার হচ্ছে ইয়া করতে হয়, প্রথমে তোমার হচ্ছে মধ্যক শ্রেণী কোথায় আছে সেটা নির্ণয় করতে হয়। কি নির্ণয় করতে হয়? মধ্যক শ্রেণী কোথায় আছে। এটা একটা হলো মধ্যক শ্রেণী নির্ণয়, মধ্যক শ্রেণী নির্ণয় এক নাম্বার ধাপ। দ্বিতীয় নাম্বার ধাপ হচ্ছে সূত্র অ্যাপ্লাই। দ্বিতীয় নাম্বার ধাপ হচ্ছে সূত্র অ্যাপ্লাই। এইভাবে আমাদেরকে আগে মধ্যক শ্রেণী নির্ণয় করতে হবে, তারপর সূত্র অ্যাপ্লাই করতে হবে। তো মধ্যক শ্রেণী নরমালি কোথায় থাকে? মোট যেটা আছে 60 আছে না, মোট শিক্ষার্থীর সংখ্যা কতজন? 60 জন। 60 জনকে আমরা কি করব? 2 দিয়ে ভাগ দেব। তার মানে হচ্ছে এখানে মধ্যক মানে 60 মানে কি? 60 মানে হচ্ছে n, 60 মানে হচ্ছে কত? n, n এর মান হচ্ছে 60। ঠিক আছে? তার মানে মোট হলো শিক্ষার্থীর সংখ্যা 60 জন। তার মানে এখানে আমাদের n কে আমরা 2 দিয়ে অল দা টাইম n কে 2 দিয়ে ভাগ দেব। n কে কত দিয়ে ভাগ দিব? অল দা টাইম 2 দিয়ে ভাগ দেব। তাহলে কত হবে? 30 হয়। 30 হয়। এখন দেখতে হবে যে 30 সংখ্যাটা কোথায় আছে। এই 30টা কোন ক্রমযোজিত সংখ্যার ভিতরে আছে? হ্যাঁ, 20 থেকে 36 এবং এই পাশে ক্রমযোজিত গণসংখ্যা। হ্যাঁ, ক্রমযোজিত গণসংখ্যা কোথায় আছে? কোথায় আছে এটা? এটাতে আছে, তাই না? কেন এটা দেওয়া থাকলো? কেন বলো দেখি মধ্যক শ্রেণী কোনটা, এটা কেন থাকলো? 20 থেকে 36 এর মধ্যে 30 সংখ্যাটা আছে না? 36, এখানে 20 থেকে এখানে হচ্ছে যে তোমার হচ্ছে 16 জন, এখানে 16 জন আছে, এখানে তোমার হচ্ছে এইখানে আছে, তার মানে এখানে 36। এই 36 টা কি 30 এর ভিতরে আছে? হুম, বলো। 20 থেকে 36, এখানে বলছে 20 থেকে 36 কোন জায়গায় আছে? বলো বলো কোন জায়গায় আছে? তো সেই নিয়মের অঙ্ক কোথায়, কোন জায়গায় আছে বলো? এখানে এখানে 20 থেকে 36, এখানে 20। 30 কোনটার মধ্যে ক্রমযুক্ত সংখ্যা নাকি শ্রেণী ব্যবধান নাকি গণসংখ্যা কোনটার মধ্যে কথা বলতেছেন? বুঝিনি ওর কথা। এখানে তো চারটা ভাগ না, এখানে চারটা, ইয়ার মধ্যে কোনটার কথা বলতেছে? 30 এর মধ্যে আছে। হুম, এখানে 30 কোথায় আছে? যে এই চারটা ধাপের ভিতরে। 20 থেকে 36 এর ভিতরেই তো আছে। হ্যাঁ, 20 থেকে 36 এর ভিতরে আছে। তাহলে এখানে 20 থেকে 36 এর 30তম পদের মান, তাই না? দাঁড়াও, 30তম পদের মান তো এখানে এটা আছে। এফআই এর ভিতর কত আছে? 30তম পদের মান ফ্রিকোয়েন্সি কত আছে দেখো, গণসংখ্যা কত আছে? হ্যাঁ, গণসংখ্যা দিয়ে কত আছে? 20 আছে, 16 আছে। এখানে 16 আছে, এখানে আছে, এই পদে আছে, ঠিক না? এই কত নাম্বার পদে আছে? এইটাতে তোমার হচ্ছে আছে, এই জায়গায় আছে। বলো তো কেন এই জায়গায় আছে?
বলো একটু এই জায়গায় কেন কিভাবে বুঝলাম না এই জায়গায় এখানে আছে এইভাবে, এই কারণে আমরা বুঝবো যে এখানে আছে। এখানে আছে কিভাবে, এখানে তো 20 জন আছে, 20-এর পরে কত শুরু হয়েছে, 20-এর পরে আরো 16 জন আছে, তার মানে এই পজিশনে তো 30টা তো এই পজিশনে পড়ছে, মানে এখানে তো 20 পর্যন্তই শেষ। খেয়াল করো এখানে দেখো, তো 20-এর পরে তো এখানে আরো 16 জন এখানে ধরো যোগ হয়েছে, এখানে খেয়াল করো এখানে তো 20 জন আছেই, এখানে টোটাল 20 জন আছে, পরে আরো যোগ হয়েছে কতজন, 16 জন, পরের লাইনে গেছে, পরের ইয়াতে গেছে, এই লাইনে গেছে, ঠিক আছে না? তাহলে নিশ্চয়ই কি এই দুইটা আহ, এই দুইটা কি, এই দুটো গণসংখ্যা, তো এই দুইটা গণসংখ্যা যদি তোমার এটা হয় তাহলে নিশ্চয়ই 30 সংখ্যাটা কত দ্বিতীয়তে থাকা সম্ভব, এটাতে থাকা সম্ভব না, হ্যাঁ? তো এটাতে থাকা সম্ভব, তার মানে এখানে আমাদেরকে এখানে প্রথমে 1 নাম্বার যেটা আমরা নির্ণয় করতে হলো এটা হলো n/2 দিয়ে মধ্যক শ্রেণীটা আমাদেরকে নির্ণয় করতে হবে, মধ্যক শ্রেণীটা হবে এটা, ঠিক আছে? তাহলে এটা আমাদের হবে মধ্যক শ্রেণী। এখন মধ্যক শ্রেণীতে আমরা যদি সূত্রটা অ্যাপ্লাই করি, সূত্রটা কি ছিল, এটা মধ্যক শ্রেণী কিন্তু নির্ণয় করে ফেললাম, মধ্যক শ্রেণীটা বাড়বা তো আর কিছু, মধ্যক শ্রেণীটা দেখতে গেলে কোথায় দেখতে হবে, fi তে দেখতে হবে, কোথায় দেখতে হবে, fi তে দেখতে হবে। তারপরে যদি আমরা ইয়ে করি সূত্রটা যদি আমরা যদি একটা মধ্যকের সূত্রটা যদি অ্যাপ্লাই করি, তাহলে মধ্যক ইকুয়াল টু কি, মধ্যক ইকুয়াল টু n প্লাস তোমার হচ্ছে এখানে দিয়ে দেওয়া ছিল এফসি, এফসি দেওয়া ছিল তাই না, তাহলে এখানে দেওয়া ছিল n/2 মাইনাস হচ্ছে এফসি, আর এখানে 1 বাই দেওয়া ছিল fm, এখানে কি দেওয়া ছিল 1/fm দিছে না কি দিছে, এখানে দিছে c/fm বা h/fm, যাই হোক একটা সূত্র বসালে হবে। fm এর তো দরকার আছে, fm তো থাকবেই, হ্যাঁ আছে, সারণের মধ্যেও fm আছে, সেটাই তো দেখাচ্ছে যে এই সূত্রগুলা যেটা আছে সেটা একটু লিখে নেওয়ার চেষ্টা করো, যে এইগুলা একটু লিখে নাও, এখন লিখে নাও, কোনটার মান কি লিখে নিতে হবে। তো এখন এল হচ্ছে, এল বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, এটা কত, এটা কত ছিল, এটা মধ্যক শ্রেণী না, এটা এমসি মিডিয়াম ক্লাস, এমসি লিখে রাখলাম, তাহলে এটা হলো মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, এটা হলো মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা কত বলো তুমি, মধ্যক শ্রেণীর নিম্ন সীমা কত, 61, তার মানে এই যে এটা মধ্যক শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 61, তাহলে এল এর মানটা আমাদের দাঁড়ালো 61, এটা হলো এল মানে 61, ঠিক আছে? আর n/2 তো জানি, n/2 কত, n তো জানি 60 ডিভাইডেড বাই 2, তার মানে n/2 কত হবে, n/2 মান হচ্ছে 60 ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে হবে 30, এটা হলো 30। আর এফসি বলতে আমরা কি বুঝবো, এফসি বলতে আমরা কি বুঝবো, ক্রমযোজিত গণসংখ্যা, কার ক্রমযোজিত গণসংখ্যা, পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, তাই তো হওয়ার কথা। দেখে আগে এফসিটা কত দেওয়া আছে, এফসি দেওয়া আছে 13, হ্যাঁ না না এখানে এফসি তোমার হচ্ছে কত, এটা না ওইটার কথা বলছি না, এফসি হচ্ছে তোমার হচ্ছে এফসি হচ্ছে 13, হ্যাঁ ঠিক আছে, তো এটা হবে, তাহলে এটা হবে যে তোমার হলো মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, মধ্যক শ্রেণী তোমরা কি দেখতে পাচ্ছ, মনে হয় না, মধ্যবর্তী মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা,
জিম নাই, জিম তো সরাই ফেললাম। দেখা যায়? না স্যার, জিম হ্যাঁ, হ্যালো জিম, জিম নাই। আপনি কি আছেন? দেখো দেখা যায় কিনা। শ্রেণী ক্রমযোজিত গণসংখ্যা। হ্যাঁ, তার মানে এটা কোনটা মানে? ভিডিও হচ্ছে না, রেকর্ড হচ্ছে না। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। তো তোমার হচ্ছে ভালো হুম, ভালো তো এটাকে আমরা বুঝতে পারছি। তো মধ্যক শ্রেণী, পূর্ববর্তী শ্রেণী, ক্রমযোজিত গণসংখ্যা। তো মধ্যক শ্রেণী কোনটা? এটা না? এটা না মধ্যক শ্রেণী না? তো মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী কোনটা? মধ্যক, হ্যাঁ দেখো এদিকে মধ্যক শ্রেণী এটা না? তো মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী কোনটা? এটা। তার ক্রমযোজিত গণসংখ্যা কোনটা? 20। তার মানে এই যে এটা তোমার হচ্ছে আমাদের না। মানে এফসি মানে কোনটা বুঝবো আমরা? এফসি মানে 20 বুঝবো। এফসি মানে কত বুঝবো? 20। কোথায় গেল? বুঝিনি এখানে কোথায় কি। তো রেকর্ড হচ্ছে তাহলে তো মুশকিল তো। কোথায় গেল? না না আছে। তো যাই হোক, তো আমরা এটা বলবো যে এখানে হচ্ছে 20 20। তাহলে এটা আমরা লিখবো ক্রমযোজিত গণসংখ্যা মানে এফসি মানে আমরা লিখবো এখানে 20। ঠিক আছে? এফএম বলতে কি বুঝবো? এফএম বলতে কি বুঝবো? এফএম এফএম বলতে আমরা বুঝবো যেটা, সেটা হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা। মধ্যক শ্রেণীর কিন্তু আমরা বলবো এফএম। এফএম বলবো যে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এমতে হলো মধ্যক, মানে মিডিয়ান বলে আর কি। এমতে বলে মিডিয়ান, সেজন্য আমরা নাম দিই মধ্যক শ্রেণী। এমই পিআইএন, মিডিয়ান মানে হচ্ছে মধ্যক। সেজন্য আমরা এখানে আমরা বলবো মধ্যক শ্রেণীর গণসংখ্যা। মানে এটা এফ এম দিই আমরা, সেজন্য এম দিই। এমতে হলো মিডিয়ান। কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ জিম বলো। হ্যাঁ জিম, তাহলে আমরা মধ্যক শ্রেণীর গণসংখ্যাকে কি লিখবো? এফএম লিখবো। তাহলে হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা। মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত? মধ্যক শ্রেণীর গণসংখ্যা হলো তোমার হচ্ছে আমাদের কত আছে? 16। মধ্যক শ্রেণীর গণসংখ্যা হলো 16। তাহলে আমরা এই সূত্রটা প্রয়োগ করে পাবো না? এই সূত্রটা প্রয়োগ করে পাবো? কেন দেখতে পাচ্ছ না? তো জিমের সমস্যা তো নাই এখানে। নাও, হ্যালো দেখা যাচ্ছে? পাচ্ছ না? যাই হোক, তো তোমরা একটু ভালো করে খেয়াল করার চেষ্টা করো এদিকে। এখন আমরা এটা পারবো তো? হ্যালো জিম, তুমি কি আসো? জিম তুমি কি আসো? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটাকে বুঝতে পারলাম। তা আমাদেরকে প্রথমে কি করতে হবে? প্রথমে কি করতে হবে? সূত্র না, প্রথমে আমাদেরকে মধ্যক শ্রেণীটা নির্ণয় করতে হবে। মধ্যক শ্রেণীটা আমরা কিভাবে নির্ণয় করব? মধ্যক শ্রেণীটা কিভাবে নির্ণয় করব? n/2 দিয়ে করব। n/2 দিয়ে করে আমাদের কার দিকে নজর দিতে হবে? গণসংখ্যা থেকে নজর দিতে হবে। তো গণসংখ্যা এখানে কত আছে? আমাদের বেরোচ্ছে 30। 30টা কোথায় আছে? 20-এর পরে নিশ্চয়ই এই ঘরে আছে। তাহলে এই ঘরে যদি আমাদের থাকে তাহলে আমাদের এটা মধ্যক শ্রেণী নির্ণয় হয়ে গেল। মধ্যক শ্রেণী নির্ণয় করার পরে আমাদের কি দিতে হবে? মধ্যক শ্রেণীর এলটা কি? এলটা হলো লোয়ার লিমিট, তার মানে হচ্ছে নিম্ন সীমা। তার মানে এটা মধ্যক শ্রেণীর নিম্ন সীমা হলো 61 হবে। এল এর জায়গায় আমরা বসাবো 61। তারপরে কি করব? তারপরে আমাদের n/2 মান তো আমরা জানি। n/2 মানে হচ্ছে পেয়ে গেছে 30। তারপর হচ্ছে এফসি বলতে আমরা কি বুঝবো? এফসি বলতে আমরা বলবো মধ্যক শ্রেণী না, ক্রমযোজিত গণসংখ্যা। গণসংখ্যা এফসি বলতে আমরা কি বুঝি? হ্যালো, তো আমরা এখন করি একটু আবার দেখি।
যে এখন মধ্যবিন্দু না, এটা তো বুঝতে পারছো ক্লিয়ারলি? এটাতে কোনো সমস্যা নেই তো না? না মুছে দিলাম, দেখো এটা আমরা মুছে দিলাম। জি স্যার। স্যার দেখেন বৃত্তি বই দেন। স্যার আমি দেখতেছি আমাকে ডিস্টার্ব করে, তখন আমি কেন বই দিব? আমি কি দেখব না? না, তুই ডিস্টার্ব করিস। সেই তো গান শুনতে বই। তো এটা আমরা একটু ব্ল্যাকবোর্ডের আমাদের কালিটা প্রবলেম দেখা যাচ্ছে একটু, তো কালির জন্য এই সমস্যা, আমার সব কিছু খালি হয়ে যাবে। তো যাই হোক, আমরা একটু বিন্যস্ত উপাত্তের অবিন্যস্ত উপাত্তের মতো কিভাবে নির্ণয় করি সেটা একটু শিখি। অবিন্যস্ত উপাত্তের মধ্য নির্ণয়, অবিন্যস্ত উপাত্তের মধ্য কিভাবে নির্ণয় করা যায়। মধ্য এটা কিভাবে করবো আমরা, মধ্যকটা নির্ণয় কিভাবে করবো? মধ্যকটা নির্ণয়ের দুইটা উপায় আছে। প্রথমে পদ্ধতিগুলো একটু শিখে রাখতে হবে। যে প্রথমে আমাদেরকে মধ্যক নির্ণয় করতে গেলে, অবিন্যস্ত উপাত্তের মধ্যকগুলো নির্ণয় করতে গেলে ছোট থেকে বড় আকারে আগে সাজায় নিতে হবে। প্রথমটা হচ্ছে যে আমাদের এখানে কি করতে হবে, ছোট থেকে বড় আকারে সাজাতে হবে। বড় আকারে সাজাতে হবে তথ্যগুলোকে, কাকে কাকে ইয়াগুলোকে সাজাতে হবে, কাকে ডাটাগুলোকে, তাই না? তোমার ডাটাকে তোমার হলো ছোট থেকে বড় আকারে সাজাতে হবে। প্রথমে কাজ হচ্ছে এটা, তো এটা কাজ হবে। তো এরপরে আমরা কি করব, তারপরে নেক্সট স্টেপে কি করব, নেক্সট স্টেপে আমরা যেটা করব সেটা হচ্ছে যে 2 নম্বর পদ্ধতি যেটা করব সেটা হলো যে জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যাটা কত সেটা আগে নির্ণয় করব। তারপরে কি করব, তারপরে হলো জোড় না বিজোড় এটা দেখতে হবে। মোট মোট কত, মোট কয়টা, কতজন শিক্ষার্থী বা কতজন কি আছে এরকম, তাহলে সংখ্যাটা কত, টোটাল মোট সংখ্যা কত, মানে কতটা ডাটাটা জোড় না বিজোড় সেটা আমাকে খেয়াল করতে হবে। মানে মোট যে মোট তথ্যের সংখ্যা, মোট তথ্যের যে সংখ্যা যেটা আছে, মোট ডাটার সংখ্যাটা দিই। মোট ডাটার সংখ্যা কয়টা, মোট ডাটার সংখ্যা জোড় না বিজোড় সংখ্যা সেটা নিয়ে, জোড় অথবা বিজোড় এটা নির্ধারণ করতে হবে, বিজোড় সেটা নির্ণয় করতে হবে। এটা আমরা যদি করি, ঠিক আছে, তাহলে এটা নির্ণয় করব। এটা নির্ণয় করলে আমাদেরকে জোড় যদি হয় তাহলে একরকম হবে, বিজোড় যদি হয় তাহলে আমাদেরকে আরেক রকম করতে হবে। জোড় নির্ণয় করতে গেলে কি করতে হবে, জোড় নির্ণয় জোড় যদি থাকে তাহলে কি করতে হবে, আর বিজোড় থাকলে কি করতে হবে। আমি সিম্পল একটা উদাহরণ দিয়ে খেয়াল করে দেখি। যে মনে করো 1, তারপর মনে করো 1, তারপর মনে করো 5, তারপর দেওয়া আছে 7। আমি অন্য উদাহরণ দিয়ে দেখাচ্ছি, একটা ছোট্ট উদাহরণ দিয়ে দেখাই। মনে করো হচ্ছে 8 আছে, 7 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, এরকম আছে। ধরো এটা একটা উপাত্ত দেওয়া আছে, প্রথমে আমাকে কি কাজ করতে হবে, এটা মধ্য নির্ণয় করতে হবে। ছোট্ট একটা উদাহরণ দিয়ে দেখা যায় মনে হয় না, এটা যদি তোমার ছোট্ট উপাত্ত দিয়ে তাহলে আমাকে সাজাইতে হবে। এটাকে সাজাইলে আমাদের কত হবে, 3 হবে, 4 হবে, 5 হবে, তারপর 7 হবে, তারপর হচ্ছে 8 হবে, এটা কি, হ্যাঁ? তাহলে আমাদের এটাকে যদি এখানে আমাদের কি করতে হবে, এটা মধ্য নির্ণয় করতে হলে আমাদের সূত্রটা এখন কি, এখন এই সূত্রটা হবে তোমার হচ্ছে n/2 তম পদ, যদি n/2 তম পদটাই হবে মধ্য। n/2 তম পদ কোনটা, এর পদ কয়টা আছে দেখো, হিসাব করো, গুণে দেখো কয়টা আছে, 5টা, তাই না? কয়টা আছে, 5টা আছে। তো এখানে 1 2 3 4 5, 5টা আছে। তো এখানে কত হবে, 5টা থাকলে আমাদের কত হয়, 5/2, কত, 2.5। আমাদের এখানে হবে 2.5। 2.5 মানে আমাদের এখানে লিখতে হবে যে আসলে 3 নাম্বার পদটা, আমাদের হচ্ছে 3 নাম্বার পদটা হচ্ছে আমাদের মধ্য।
তার মানে প্রথম থেকে গুনতে হবে 1 2 3, তার মানে এই 3 নাম্বার পদ যেটা আমাদের সেটা। ঠিক আছে, হ্যাঁ এই হলো। আর যদি অবজেক্টিভের জন্য যদি আসে, যদি অবজেক্টিভ টাইপের কোশ্চেন আসে, অবজেক্টিভে তো এই ধরনের থাকবে, কারণ মানে এটা একদম ডাইরেক্ট তুমি করতে পারবা, তাহলে এত কিছু হিসাব নিকাশের দরকার নেই, একবারে সরাসরি এরকম করে করতে পারবা। ধরো যে যদি অবজেক্টিভের কোশ্চেন যদি আসে, তাহলে আমাদের এরকম করতে পারবা, মানে অবজেক্টিভ টাইপের কোশ্চেন আসলে আর এত কিছু ভাবার চিন্তা ভাবনার সময় নেই, তাহলে এটা 5 আছে তাই না? তাহলে আমরা এটা তো বিজোড়ের ছিল, জোড়েরটা এর বিজোড়ই তো করলাম, আর জোড় এই বিজোড়েরটা করতেছি আগে। দেখতে হবে যে আগেরটা তো বিজোড় ছিল, কোনটা আগেরটা বিজোড় ছিল কোনটা? না না মানে এখন থেকে পাঁচটা থেকে আসবে। হ্যাঁ বলো। হ্যাঁ যে পাঁচ যে ইয়াটা আসছে যে মধ্য, সেটা কি বিজোড়ের না জোড়ের? n/2 হলো জোড়ের ক্ষেত্রে নির্ণয় করতে হবে, জোড় এটা হলো বিজোড়, সরি বিজোড়ের ক্ষেত্রে শুধু n/2 তম পদ, বিজোড়ের ক্ষেত্রে শুধুমাত্র n/2 তম পদ, আর কিছু দরকার নেই। এটা হলো মধ্য, এটা হলো বিজোড় যদি হয়। বিজোড়ের ক্ষেত্রে তোমার হচ্ছে মধ্যকটা হবে এই শুধুমাত্র n/2 তম পদ, আর কিছু লাগবে না। আর এটাকে যেটা আসবে সেটা হলো একটা পূর্ণ সংখ্যা ধরে নিতে হবে। মনে করো 2.5, তার মানে 3 নাম্বার পদটা ধরে নিতে হবে। 2.8, তাও 3 নাম্বার পদটা ধরে নিতে হবে। 2.1, তাও 3 নাম্বার পদ ধরে নিতে হবে। কথা বুঝতে পারছো? মানে তুমি দশমিক দশমিক থাকলে এটা কথা ক্লিয়ার, কোনো সমস্যা নাই তো? আচ্ছা, এটা হলো মধ্যক, এটা হলো আমাদের মধ্যক। এটা বিজোড় যদি হয়, এটা যদি আমাদের কি হয়, বিজোড় যদি হয়। আর জোড় যদি হয় তাহলে কি লিখবো আমরা? জোড় যদি হয় তাহলে তার সূত্রটা কি? আর আমি যে কথাটা বলছিলাম, অবজেক্টিভ পরীক্ষার ক্ষেত্রে বিজোড়ের ক্ষেত্রে যদি অবজেক্টিভ আসে, তাহলে তোমাদের একদম সিম্পল কথা, এই পাশ থেকে একটা, এই পাশ থেকে একটা, এই পাশ থেকে একটা, এই পাশ থেকে একটা কেটে দিবা 5। আচ্ছা জোড়ের ক্ষেত্রে জোড়ের ক্ষেত্রে যদি বলে, তো জোড়ের ক্ষেত্রে যদি বলে তাহলে নিয়মটা হচ্ছে একটু আমরা একটু শিখি যে জোড়ের ক্ষেত্রে কি হবে। ধরো জোড়ের ক্ষেত্রে আমরা একটু বের করে দেখাই, তাহলে জোড়ের ক্ষেত্রে আমরা বের করেই দেখাই, তাহলে তো পারবা। তারপরে মনে করো দেওয়া আছে, এরকম দেওয়া আছে, আমরা একটু হিসাব করি 8 7 3 ধরো 0, কথা কথা 0 দেওয়া আছে, মনে করো 6, মনে করো 9, কটা হলো 1 2 3 4 5 6টা আছে, এরকম থাকতে পারে তো 6টা, তাহলে এটা তো জোড়। তাহলে এটাকে কি করে নিতে হবে? প্রথমে এটাকে সাজায় নিতে হবে। তাহলে সাজায় নিতে সবচেয়ে ছোট কোনটা? 0। তারপরে কত আছে? 3 আছে। তারপরে কত আছে? 6 আছে। তারপর কত আছে? 7 আছে। তারপর কত আছে? 8 আছে। তারপর কত? 9 আছে। এগুলো যদি সাজায় নিলে, তাহলে এটা সূত্র, এটা করতে গেলে তোমাকে করতে হবে যেটা, এটা হলো সূত্র, যেহেতু জোড়, এটা জোড়ের সূত্র অ্যাপ্লাই করতে হবে। এটা কার সূত্র অ্যাপ্লাই করতে হবে? জোড়ের সূত্র অ্যাপ্লাই করতে হবে। জোড়ের সূত্র অ্যাপ্লাই করতে গেলে কি হবে? n/2 তম পদ, এততম পদ যোগ তোমার হচ্ছে দিতে হবে n/2 প্লাস 1 এততম পদ, এততম পদ ভাগ হবে 2। এটা হলো মধ্যক। তাহলে এটা হলো আমাদের মধ্যকটার সূত্রটা, মানে জোড়ের ক্ষেত্রে কিন্তু এটা, তার মানে এটা হলো মধ্যক। বোঝা যায়? পারবা? তাহলে n/2 তম পদ, তাহলে এখানে আমরা যদি করি n/2 তম পদ কত? n/2, n মানে পদ কয়টা আছে? 1 2 3 4 5 6টা আছে। 6 কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 3 নাম্বার পদ। তাহলে এখানে আমরা লিখব তৃতীয় পদ, তাই না? 3 নাম্বার পদ মানে লিখব তৃতীয় পদ, যোগ হলো n/2 মানে কত? n/2 তৃতীয় আর একটা চতুর্থ, তাই না? তাহলে এখানে যোগ হলো চতুর্থ পদ, চতুর্থতম পদ, ডিভাইডেড ভাগ হচ্ছে 2।
তৃতীয় পদ কত দেওয়া আছে, এখন গুণী তৃতীয় পদ কত দেওয়া আছে, 1 নম্বর পদ 2 নম্বর পদ 3 নম্বর পদ কত দেওয়া আছে 6। তো এখানে আমরা লিখবো এখানে হলো 6 আর হচ্ছে কত, আর চতুর্থ পদ কত 7, তার চতুর্থ পদ 7 ডিভাইডেড বাই হচ্ছে 2 কত 6.5 6.5। তাহলে এখানে মধ্য হলো 6.5 শেষ। এখন যদি এটাও যদি মনে করো তোমার হচ্ছে 6.5 আসছে, তাহলে আমরা কি 7 করতে পারি না? না, এখানে ধরতে পারবো না, সাধ্য পারবে না, এটা তো মধ্যক নির্ণয় করছে। আগে তো বহুত দূর করছে, কিন্তু এটা বিজয়ের ক্ষেত্রে ওটা পদ নির্ণয় করতে, পদ তো আর তোমার দশমিক হয় না, ওটা তো পদ, ওটা তো দশমিক, তো পদ ধরছে, পদ তো দশমিক হবে না, পদ তো হয় প্রথম পদ, দ্বিতীয় পদ না তৃতীয় পদ, এরকম ভগ্নাংশ তো আর হইতে পারে না, সেই জন্য এটাকে পূর্ণ সংখ্যায় ধরে নিতে হচ্ছে। এবার বুঝছেন? তো আপনারা এখন দেখেন, এটা যদি মনে করেন যে অবজেক্টিভ টাইপের যদি কোশ্চেন আসে, তাহলে কি করবেন? এটা তো অবজেক্টিভ, এত খাটনি করা যায় নাকি? লেখা যায়, এত লেখা তো করা যাবে না, তো মনে মনে করে নিব। না মনে মনে করা যাবে না, একদম সহজ পদ্ধতি আছে। এটা হলো এটা কাটবেন, এটা কাটবেন, ঠিক আছে, আর এটা কাটবেন, এটা কাটবেন, মাঝখানে দুইটা আছে, দুইটা যোগ দিবেন, 7 6 13 আর 2। বুঝতে পারছেন? পুরো একটা রেকর্ড দেখতেছ না? হ্যাঁ, রেকর্ড হইতেছে। মানে এখানে না বুঝলো এখানে যাচ্ছে। তো এখানে না বুঝলে ওখানে যা বুঝে নেবেন। না, এখানে তো বুঝতেছি, হঠাৎ করে যদি মানে সবকিছু যদি এলোমেলো হয়ে যায়, তাহলে আঘাতটাই বলছে অবিন্যস্ততা, পরীক্ষার সময় নিয়ে যায়, এখানে এলোমেলো হবে, প্র্যাকটিস করে হবে না, এলোমেলো হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো মোটামুটি সহজ আছে, এই অধ্যায়টাই মোটামুটি সহজ আর কি, তো জটিল কোনো অধ্যায় না। তো আপনি কি বুঝছেন? হ্যালো হ্যালো জিম, তুমি কি জি ক্লাস? স্যার। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তো আহ, জিম তো মোটামুটি তো তুমি বুঝতে পারছো নাকি? হ্যালো জিম জিম, বুঝছো? জিম জি স্যার। ঠিক আছে, জিম আমার কথা শুনতে পাইছিস তো? জিম শুনতে পাচ্ছি। এই জিম হ্যাঁ, একটু একটু। তুমি বলা আচ্ছা, তাহলে আমরা এখন আমাদের কি ছিল? জানো শেষ আর রাখি স্যার একবার অবশ্যই জানি আমাদের শেষ শেষ অঙ্ক অঙ্ক আমাদের শেষ। এখন আমাদের যে আর্টিকেল যেটা দেওয়া ছিল, আমরা একটু অফ করি এটা। আমাদের এখন যেহেতু অন্য